সুপ্রিয় দর্শক, টেবিল টকে স্বাগত আপনাদের। সঙ্গে আছে আমি কাজল রশিদ শাহীন। আমাদের আজকের বিষয় নির্বাচনী রোডম্যাপ। আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দুজন। জয়ন্ত কুমার কুণ্ডু, উনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, এবং আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। আপনাদের দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। কুণ্ডুদা, আলোচনার শুরুতে আপনার কাছে যেতে চাই যে যে নির্বাচনী রোডম্যাপ মানে এখনও ঠিক মানে নির্ধারিতভাবে ঘোষণা না হলেও নির্বাচনের একটা মানে ধরেন আলোচনা সব জায়গায় সরগরমই বলা যায়, এবং সেই ক্ষেত্রে বিএনপিরও একটা মানে খুব প্রকাশ্য অবস্থান গতকাল তাদের তরফে জানানো হয়েছে। আবার আজকে ধরেন যে 6টা সংস্কার কমিশন ছিল তারা তাদের প্রতিবেদনগুলো জমা দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে নির্বাচন নিয়ে অন্যদের যে ভাবনা এবং বিএনপির যে ভাবনা, এই দুই ভাবনাটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশের মানুষ নির্বাচনকে একটি উৎসব মনে করে। আমরা যেমন ঈদ উৎসব পালন করি, পয়লা বৈশাখের উৎসব পালন করি, বা দুর্গাপূজার উৎসব পালন করি, নির্বাচনটাও কিন্তু একসময় আমরা ছোটোবেলায় দেখেছি একটা উৎসবের মতো। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, 2008 সালের নির্বাচনের পরে, জাতীয় নির্বাচনের পরে, বিশেষ করে 14 সালের জাতীয় নির্বাচন থেকে শুরু করে এরপরে যত নির্বাচন হয়েছে, সিটি কর্পোরেশন বলেন, উপজেলা বলেন, ইউনিয়ন পরিষদ বলেন, এবং সংসদ নির্বাচনগুলো, সেখানে ভোট আর উৎসব ছিল না। সেখানে নির্বাচন বলতে যে শব্দটা ছিল, সেই শব্দটা আসলে বিসর্জন দেওয়া হয়েছিল। নির্বাচনের নামে প্রহসন হয়েছে, ডাকাতি হয়েছে। যাই হোক, সেই ইতিহাস কম বেশি আজকে যারা দর্শক শ্রোতা আছেন এবং আমরা আছি সকলেই জানেন, আমি সেগুলো বলে সময় ক্ষেপণ করতে চাই না। বিগত 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা এবং গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সম্মিলিত প্রচেষ্টার ফলে আমরা দেখেছি দীর্ঘ প্রায় 16 বছর যাবৎ অনৈতিকভাবে ক্ষমতায় টিকে থাকা আওয়ামী লীগ সরকারের, শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, তারা পরাজিত হয়েছে এবং তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে। সঙ্গত কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি নোবেল বিজয়ী, তার নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। যে দাবিটা অনেক আগের থেকেই ছিল, বিভিন্ন রাজনৈতিক দলের ছিল, সুধী সমাজের ছিল, সাংবাদিক, সাহিত্যিক, অনেকেরই ছিল। আসলে জনগণের দাবি যেটা প্রকৃত দাবি, সেটা কোনো না কোনো দিন যে সেই দাবি পূরণ হয়, এবারের গণ অভ্যুত্থান বলি বা বিপ্লব বলি, যেটাই বলি, সেটা কিন্তু আবার প্রমাণিত হয়েছে। এখন যে নির্বাচন সংস্কার বা যে রোডম্যাপের কথা বলেছেন, আসলে বাংলাদেশে একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হওয়া খুবই প্রয়োজন। একটি ভালো নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন এবং অবাধ এবং মুক্ত নির্বাচন। এর প্রথম শর্ত হচ্ছে নির্বাচন যারা পরিচালনা করবেন, নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন, নির্বাচনে যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন, এবং নির্বাচনের সময় যে সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত আছেন বা থাকবেন, তাদের নিয়তটা ভালো থাকার দরকার, তাদের মাইন্ড সেট আপটা ভালো থাকার দরকার। আপনি আইন করলেন কিন্তু আইনের বাস্তবায়ন হলো না। আবার এটাও ঠিক, আইনও করার প্রয়োজন আছে যাতে মাইন্ড সেট আপটা অন্যদিকে ঘুরে না যেতে পারে। একদিকে ভালো আইন, যার জন্য এখন সংস্কারের প্রয়োজন হয়েছে, আর একদিকে ভালো মানুষ। আপনি দেখেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ যখন তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিলেন, তিনি কিন্তু মাত্র 3 মাসের মধ্যে। কুণ্ডুদা, আমরা সময়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম যে নির্বাচনের সময়টা কোন সময়, মানে বিএনপি যেটা বলছে এবং অন্যদের একটু তো মানে আমি সেই জায়গায় যাচ্ছি যে তিনি কিন্তু মাত্র 3 মাসের মধ্যে বাংলাদেশে একটি চমৎকার নির্বাচন উপহার দিয়েছিলেন। আমি মনে করি স্বাধীনতার পরে সবথেকে অবাধ এবং মুক্ত নির্বাচন বলতে যেটা বোঝায়, সেটা ছিল 1991 সালের নির্বাচন। তখন 3 মাসে সম্পন্ন হয়েছিল। তখন একটি স্বৈরাচার সরকারের পতন হয়েছিল, তার উপর দাঁড়িয়েই নির্বাচন হয়েছিল। এবারের প্রেক্ষাপটটা হয়তো বা একটু ভিন্ন। তা সেই ক্ষেত্রে আমি মনে করি ভিন্ন হলো, ইতিমধ্যে কিন্তু প্রায় 5-6 মাস অতিবাহিত হয়েছে। সময়টা কিন্তু কম না, সময়টা কিন্তু কম না। তা আমি যে কথা বলছি, যদি আমাদের মাইন্ড সেট আপ ভালো থাকে, আমাদের মনটা যদি ফ্রেশ থাকে, আগামী 6 মাসের মধ্যেই বাংলাদেশে একটি অবাধ এবং সুষ্ঠু, সত্যিকার অর্থে একটি গ্রহণযোগ্য নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন
অনুষ্ঠিত করা সম্ভব। আমি মনে করি যে সেটা করাও উচিত। আচ্ছা, আমরা একটু হচ্ছে মজুমদার ভাইয়ের কাছে আসি। যে মজুমদার ভাই, আজকে তো যে যে সংস্কার কমিশনগুলো তাদের রিপোর্টগুলো মানে দিল, এবং সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে ধরেন নির্বাচন নিয়েও তারা 10টা রোডম্যাপের কথা বলছে, এবং মানে একটা সময় ধরে ধরে তারা কী কী সংস্কার করতে হবে। সেই প্রেক্ষিতে ধরেন বিএনপির যে দাবি যে 6 মাসের ভিতর নির্বাচন, এইটা এবং ওই যে সংস্কারের যে মানে আমরা প্রাথমিক যে প্রক্রিয়াগুলো জানছি, তাহলে এই দুইটার সমন্বয় করা কি সম্ভব, বা আপনি কি মনে করছেন? দেখেন, যদি রাজনৈতিকভাবে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয় তাহলে যে কোনো কিছুই সম্ভব। কিন্তু যে জিনিসটা আমরা দেখেছি যে আমাদের জুলাই যে বিপ্লবটা হয়েছে, জুলাই বিপ্লবের পরে নির্বাচন অবশ্যই আমাদের একটা কাঙ্ক্ষিত চাওয়া, সবারই চাওয়া। কারণ ভাই যেমন শুরুতে বলেছেন যে বাংলাদেশে নির্বাচনটা হচ্ছে একটা উৎসব। তো এই উৎসবের শরিক কিন্তু বাংলাদেশের মানুষ দীর্ঘদিন হতে পারেনি। উৎসবটা অনুপস্থিত ছিল, কিছু নির্বাচন হয়েছে লোক দেখানো, সাজানো এবং পাতানো, যেগুলোতে সাধারণ জনগণের কোনো অংশগ্রহণ ছিল না। তো এখন একটা সবার মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করে দেবে সবার সাথে ঐক্যমতের ভিত্তিতে বা সবার সাথে সবার মতামত নিয়ে, সেই বন্দোবস্তের পরে এমন একটা নির্বাচন হবে যে নির্বাচনটা উদাহরণ হিসেবে সবার সামনে থাকবে। সো নির্বাচনের সেই আকাঙ্ক্ষা তো আছেই, পাশাপাশি নির্বাচন আয়োজনের জন্য যে রাজনৈতিক বন্দোবস্ত বা জন আকাঙ্ক্ষা, সেটাও একটা বিষয় সরকার এবং রাজনৈতিক দলগুলো সবার বিবেচনাতেই আছে। মানুষের আকাঙ্ক্ষাটা কি? মানুষের আকাঙ্ক্ষাটা হচ্ছে যে আমরা যাতে এমন একটা ব্যবস্থা আমাদের এখন প্রতিষ্ঠিত হবে যাতে আমাদের আর পূর্বের অবস্থায় কখনো ফিরে যেতে না হয়। বাংলাদেশে এর আগেও 2-1টা ভালো নির্বাচন হয়েছে। ভাই 91-এর কথা বললেন, 91-এর কথা বলেছেন, অবশ্যই 91 নির্বাচন বেশ ভালো নির্বাচন হয়েছে। কিন্তু 91 নির্বাচনের পরে, 91 নির্বাচনের আগে কিন্তু 3 জোটের একটা রূপরেখা দেওয়া হয়েছিল। রাজনৈতিক দলগুলোই ঐক্যমত্য ভিত্তিতে একটা 3 জোটের রূপরেখা দিয়েছিল, যেটার আসলে আইনি কোনো ভিত্তি ছিল না, একটা জেনারেল কনসেনসাস হিসেবে সেটা সবাই ধরে নিয়েছিল। কিন্তু ওই যে মনের কথা বললেন, মন তো আসলে এমন এক জিনিস ক্ষণে ক্ষণে পরিবর্তিত হতে পারে। তো পরবর্তীতে যারা এই রূপরেখাটা দিয়েছেন তাদেরই অনেকেরই মন পরিবর্তিত হয়ে গেছে, যে কারণে রূপরেখার সাথে তাদের প্রত্যক্ষ অংশগ্রহণ থাকা সত্ত্বেও তাদের পরিবর্তিত মন তাদেরকে আসলে ওই রূপরেখা বাস্তবায়ন করতে উৎসাহ দেয়নি। তো এখনও শুধুমাত্র যদি আপনি মনের জোরের উপর বা মনের ইচ্ছার উপর ছেড়ে দেন, তাহলে ভবিষ্যতেও এইটার পরিণতিও একই রকমই হওয়ার আশঙ্কা আছে, এবং আমাদের একইভাবে পুরনো ব্যবস্থাতেই ফিরে যাওয়ার একটা আশঙ্কা আছে। সেই জন্য সবার চাওয়া হচ্ছে বিষয়টাকে একটা আইনি কাঠামোর মধ্যে এনে যাতে আইনি কিছু বাধ্যকতা আরোপ করা যায়, যার ফলে নির্বাচনটা শুধু এইবারই সুন্দর হবে না, পরবর্তীতে ভবিষ্যতে যে নির্বাচনটা হবে সেগুলোও সুন্দর হবে, মানে আগামীর সকল নির্বাচনের জন্য সুন্দর হয়। এক্স্যাক্টলি। এবং সরকার রাজনৈতিক দলগুলোর সাথে কাজ করছে শুধু এই নির্বাচনটা নিয়ে না, আসলে পরবর্তী নির্বাচনগুলোও নিয়ে, যাতে আসলে এই যে ঘন ঘন রাজনৈতিক সংকট হয়, রাজনৈতিক সংকটগুলো কিন্তু দেশের জন্য ভালো নয়, দেশের অর্থনীতির জন্যও ভালো নয়, দেশের মানুষের জন্যও ভালো নয়। একটা দেশের, আপনি জানেন যে এগিয়ে যাওয়ার প্রথম শর্তই হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। এবং যদি কোনো কারণে রাজনৈতিক স্থিতিশীলতা বারবার ব্যাহত হয়, দেশে যদি গণতন্ত্র বারবার ব্যাহত হয়, এবং যারাই শাসক দলে আসেন তারাই কিন্তু পুরনো অঙ্গীকারের কথা ভুলে যান, ভুলে গিয়ে আসলে নতুন করে তাদের মতো করে চেষ্টা করেন ক্ষমতাকে আঁকড়ে ধরাতে। এগুলো যাতে না হয় সেজন্যই মানুষের একটা দাবি আছে, আমাদের দেশে কিছু অত্যাবশ্যকীয় সংস্কার করতে হবে। এখন আজকে আমরা সেই সংস্কারের রিপোর্টগুলো পেলাম, মূলত 6টা কমিশনের মধ্যে 4টারই রিপোর্ট পেলাম, আরও 2টার কিছু আংশিক একটা রিপোর্ট জমা পড়েছে, সেটা পূর্ণাঙ্গ রিপোর্ট হয়তো এই মাসের শেষের দিকে পাবে, 23 তারিখের ভিতরে এরকম একটা সম্ভব। এখন যে আংশিক আমরা যে 4টা কমিশনের রিপোর্ট পেলাম, এই 4টার মধ্যে 2টোই কিন্তু আসলে নির্বাচনের সাথে সরাসরি সম্পর্কিত। 2টো কেন, আমি বলবো যে পুলিশের যে সংস্কারের যে রিপোর্টটা আছে সেটাও কিন্তু নির্বাচনের সাথে সম্পর্কিত। এমনকি এই যে দুর্নীতি দমন কমিশন নিয়ে যে রিপোর্টটা দেওয়া হয়েছে, এটাও কিন্তু, কারণ আমাদের নির্বাচনী ব্যবস্থায় প্রচুর দুর্নীতি হয়, আপনি জানেন, এবং প্রার্থীদের ক্ষেত্রেও তো একটা ব্যাপার রয়েছে। তো এই যে সংস্কার কমিশনের রিপোর্টগুলো, এগুলোর
সবগুলো থেকে নিয়ে আপনি যদি নির্বাচনটাকে কলুষমুক্ত রাখতে পারেন, নির্বাচনটাকে দূষণমুক্ত রাখতে পারেন, এবং পুলিশকে যাতে কেউ নির্বাচনের আগে বা নির্বাচনের সময় অতীতে আমরা যেভাবে দেখেছি ব্যবহার করেছে, এভাবে যাতে ব্যবহার না করতে পারে তার দলের স্বার্থে, ব্যক্তির স্বার্থে, সেই বন্দোবস্তটা করা। পাশাপাশি নির্বাচন নিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা, এর আগে আপনি দেখেছেন যে কোনো আমাদের এই যে 7ই জানুয়ারি যে ভোটটা হয়েছে সেখানে ভোটার উপস্থিতি একেবারে নগণ্য ছিল। আজকে নির্বাচন সংস্কার কমিশন তারা সুপারিশ করেছে যে কমপক্ষে যদি 40% ভোট না পড়ে কোনো সংসদীয় এলাকায়, তাহলে ওই ভোটটা বাতিল করতে হবে। পাশাপাশি আপনার অনেক মানুষ আছে, অনেক ক্যান্ডিডেট আছে যাদেরকে মানুষ পছন্দ নয়। একসময় না ভোটের একটা বিধান চালু হয়েছিল, এখন সেইটা না ভোট যাতে দিতে পারে, যাতে কোনোভাবেই মানে মানুষ যদি কোনো প্রার্থীকে পছন্দ না করে সে যাতে তারপরেও তার অধিকারটা প্রয়োগ করতে পারে, এরকম কিছু একটা সুপারিশ করা হয়েছে। আবার ধরেন প্রতি আসনে ভোটার ভিত্তিক নির্বাচনী ব্যয়ের সময়সীমা নির্ধারণ, একটা মাত্রা ঠিক করে দেওয়া, এবং নির্বাচনী ব্যয়গুলো যাতে স্বচ্ছভাবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হয়, সেটার কিছু সুপারিশ আছে। আমি খুব সামান্য কয়েকটা অংশ আপনাকে বললাম, এই সুপারিশ মালা আসলে অনেক দীর্ঘ। আবার আসি আমরা একটু হচ্ছে কুন্ডুদার কাছ থেকে ফিরে আসি, যে কুন্ডুদা ধরেন নির্বাচনের যে জায়গাটা আমরা শুরুর দিকে দেখছিলাম যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে রাজনৈতিক দলগুলোর ভিতরে এক ধরনের ঐকমত্য ছিল নির্বাচন নিয়ে, এবং পরে যখন দিন গড়ালো তখন দেখা গেল যে প্রত্যেকের অবস্থান একটু চেঞ্জ হয়ে গেল, এবং এখন এসে আমরা দেখছি যে বিএনপির অবস্থান অনেকটা একা, যে বিএনপি তার মতো করে নির্বাচন চাচ্ছে। এই পজিশনে বিএনপি কেন গেল বলে আপনি মনে করছেন? না, আসলে এটা যে রাজনৈতিক দলগুলোর ভিতরে বিশেষ করে যারা এই বিগত 5ই আগস্টের আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে, যেসব রাজনৈতিক দলগুলোর ভিতরে খুব একটা অনৈক্য আছে বলে আমার মনে হয় না। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিটা কিন্তু দীর্ঘদিনের একটা অনৈক্য নেই, কিন্তু ধরেন নির্বাচনের প্রশ্নে মানে ধরেন জুলাইয়ের ভিতরে বা এমনও একটা কথা আছে যে এত দ্রুত নির্বাচন সবাই যে চাচ্ছে তা না, কিন্তু প্রধান বিরোধী দল হিসাবে বা প্রধানতম রাজনৈতিক দল হিসাবে ধরেন এখানে কিছু জিনিস আমাদেরকে ভাবতে হবে। যে আমার পরীক্ষা ভালো হবে না বিধায় আমি যদি বারবার পরীক্ষা পিছাইতে থাকি, তাতে পরীক্ষা ভালোই হয়ে যাবে এমন কিন্তু কোনো নিশ্চয়তা থাকে না। আমরা তো সবাই লেখাপড়া করেছি, ঢাকা ইউনিভার্সিটিতে অনেকবার মিছিল করেছি পরীক্ষা পিছানোর, কিন্তু পরে গিয়ে দেখছি যে ওই শেষ রাতের প্রিপারেশনটাই বেশি কাজে লাগে। আসলে নির্বাচনটা হওয়ার দরকার। কেন হওয়ার দরকার? যে মানুষের একটা আকাঙ্ক্ষা অনেক উচ্চমাত্রায় পৌঁছে গেছে 5 তারিখের পরে। দেখেন সবাই আন্দোলন করে, সবাই বলছে আমার দাবি বাস্তবায়ন করতে হবে। একটা অন্তর্বর্তী সরকারের জন্য এত শ্রমজীবী, পেশাজীবী, বিভিন্ন সেক্টরের দাবি দেওয়া পূরণ করাটাও খুব কঠিন। আবার যেহেতু সবাই আন্দোলনের সৈনিক ছিল, মোরাললেস আমি অধিকাংশই ধরছি, 2-1% বাদ হলে তাদের প্রতি কঠোর নীতিটাও অনেক সময় অবলম্বন করা যায় না। আমরা অবশ্যই চাই না যে এই আন্দোলনের ফসল ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, যিনি নোবেল প্রাইজ পেয়েছেন, তার নেতৃত্বাধীন সরকারের গায়ে কোনো রকম কালিমা লিপ্ত হোক। তাই মনে করি ভাই যেটা বলেছেন, আমি ওনার বক্তব্যের সাথে অবশ্যই দ্বিমত পোষণ করি না, যে আইন কানুন তো অবশ্যই প্রয়োজন আছে। আমি যেটা বলেছি যে আইনকে রেখেই আমাদের মস্তিষ্কটাও সংস্কার করার দরকার। তবে হ্যাঁ, অনেক সময় আইন কানুন দ্বারা বেত্রাঘাত করেও সংস্কার করাতে হয়। এখন আবার ধরেন একটা প্রশ্ন সামনে, এই জন্যই আগে সংস্কার তারপরে নির্বাচন, নাকি নির্বাচন এবং সংস্কার একই সঙ্গে চলবে? এই জায়গাটায় আপনার আগের মুরগি না আগে ডিম, এই বিতর্ক সময় না। যতটুকুন প্রয়োজন ততটুকুন করে আমার মনে হয় অনতিবিলম্বে নির্বাচনটা হওয়ার দরকার। সেই ক্ষেত্রে কি 6 মাস কি আপনারা যথেষ্ট সময় মনে করছেন? এনাফ টাইম হবে না, কারণ 6 মাস কি কম টাইম? আচ্ছা মনে করেন 3 মাসের হয়েছে। আচ্ছা, একটা মজুমদার ভাইয়ের কাছে শুনি, আপনি কি মনে করছেন যে ধরেন সংস্কারের যে বিষয়গুলো, এবং এই অভ্যুত্থানের তো একটা আসলে মৌলিক জায়গা ছিল যে বেশ কিছু জায়গায় সংস্কার হতে হবে, এবং সংস্কারের পরে ধরেন নির্বাচনের জায়গায় যাওয়ার একটা ব্যাপার ছিল, কিন্তু এখন এসে মনে হচ্ছে যে নির্বাচনটাই মুখ্য। বা ধরেন বৈষম্য বিরোধী ছাত্ররা বলেন বা অন্যান্য রাজনৈতিক দল বলেন, এবং আপনিও যে সংস্কারের কথা বলছেন, এইগুলো বাস্তবায়ন করতে গেলে তা প্রকৃতপক্ষে আসলে একটা সময় লাগবে। সেই সময়টা রাজনৈতিক দলগুলো দেবে কি বলে মনে করছেন, বা বিএনপির অবস্থান কি হবে মনে করছেন? দলগুলো সবাই মিলে যদি সিদ্ধান্ত নেয় এখনই নির্বাচন হবে, তাহলে এখনই হবে। কারণ আসলে দেশটা তো রাজনৈতিক দলগুলোই চালাবে, রাজনীতির দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলোর, রাজনৈতিক সিদ্ধান্ত তারাই নেবে, সেটা সরকার কারোর উপর কোনো সিদ্ধান্তটা চাপিয়ে দেবে না। কিন্তু আমরা এখন পর্যন্ত তো ধরেন অনেকের অবস্থান কিছুটা তো হলেও পরিষ্কারভাবে বুঝছি, জামাত ধরেন যেভাবে চাচ্ছে, বা অন্যান্য ছোট বড় রাজনৈতিক দলগুলো, বা সবাইকে মিলে সিদ্ধান্ত নেবে, এটা সবারই সরকার, এটা কোনো নির্দিষ্ট দলের কোনো সরকার না।
সো সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্তটা হবে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, হ্যাঁ নির্বাচন তো ভাই বলেছেন 6 মাসের মধ্যে অবশ্যই সম্ভব, কিন্তু আপনি একটা বিষয় যদি খেয়াল করেন, আমার এটা মনে হয় যে তরুণরা, আমাদের 17 লাখ তরুণ আপনার ভোটার তালিকায় নতুন করে অন্তর্ভুক্ত হবে, কিন্তু আমাদের এই জনশুমারি অনুযায়ী আসলে দেখা গেছে এই মুহূর্তে ভোটার হওয়ার যোগ্য প্রায় 50 লক্ষ তরুণ। তারা কিন্তু আন্দোলন করেছে এবং তারাও ভোট দিতে চায়, নির্বাচনী প্রক্রিয়ায় তারাও অংশগ্রহণ করতে চায়, এবং এই আন্দোলনে আসলে তাদেরই তো সবচেয়ে অগ্রণী ভূমিকা ছিল তরুণদের আমাদের। এবং এই তরুণদেরকে যদি রাজনৈতিক প্রক্রিয়ায় আসলে সম্পৃক্ত করা যায়, দেশের জন্য এটা ভালো এই অর্থে যে রাজনীতি বিমুখ যদি তরুণরা হয়ে যায়, তাহলে রাজনীতি চলে যাবে আসলে অপরাজনীতিবিদদের হাতে। তো তরুণদের, এই তরুণ ভোটার যারা আছে তাদেরকে যদি ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত করতে হয়, তাহলে আমি মনে করি যে এটা একটু হলেও একটু সময় দরকার। এই 6 মাসের মধ্যে এটা করা সম্ভব কিনা এটা আসলে নির্বাচন কমিশন ভেবে দেখবেন। কিন্তু আমার মনে হয় যে এই বিষয়টাও একটু যারা এটা নিয়ে কথা বলবেন বা যখন আলাপ আলোচনা হবে তখন এটা সবাই কনসিডার করবেন। সরকারের চাওয়া হচ্ছে দেশের ভোটার হওয়ার যোগ্য প্রত্যেকটা নাগরিক যেন ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয় এবং তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এটা কিন্তু আসলে খুব বড় বা বাড়তি কোনো চাওয়া না, কারণ জুলাই গণ অভ্যুত্থানের আসলে অন্যতম স্পিরিটটাই ছিল যে মানুষের যে ভোটাধিকারটা কেড়ে নেওয়া হয়েছিল, মোটা থেকে মানুষের অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছিল, মানুষ যাতে তার অধিকার ফেরত পায় এবং সেই অধিকার তরুণরাও যাতে তাদের অধিকার ফেরত পায় এবং তরুণরা যাতে রাজনৈতিক প্রক্রিয়ায় যদি অংশগ্রহণ করতে পারে, তাহলে নির্বাচনের গ্রহণযোগ্যতা আরও অনেক গুণ বাড়বে এবং নির্বাচনের যে প্রসেস, ভবিষ্যতের যে কথাটা বলা হচ্ছে সেটাও সাস্টেনেবল হবে। সমাজের যে এই অংশটাকে বাইরে রেখে এক্সিস্টিং ভোটার তালিকা দিয়ে যদি আপনি নির্বাচনটা করে ফেলেন, তাহলে নির্বাচন হয়তো হবে, কিন্তু জন আকাঙ্ক্ষা বা তরুণের আকাঙ্ক্ষা এটাতে কতটা প্রতিফলিত হবে সেটা নিয়ে আমার মনে হয় কিছুটা ভেবে দেখার অবকাশ আছে। কুণ্ডুদা, আপনাকে একটু জানতে চাচ্ছি যে ধরেন এই মানে আপনারা বিগত 15 বছর বা ধরেন অভ্যুত্থান পরবর্তী সময়েও মানে রাজনৈতিক দল হিসাবে আপনাদের সাথে যারা একসঙ্গে ছিল, মানে আপনারা অনেকটা কাঁধে কাঁধ মিলে যাদের সঙ্গে করলেন, কিন্তু অভ্যুত্থানের পরে যত সময় যাচ্ছে তত মনে হচ্ছে যে সবাই মানে যে যার মতো করে চলছে এবং বিএনপিও মনে হচ্ছে যে একলা চলার পথে আছে। আবার বিএনপির ধরেন হচ্ছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এমনও বলছে যে বিএনপি যদি ধরেন কথার কথা 200টা আসনও পায়, তারা হচ্ছে একাই সরকার গঠন করবে না। তাহলে এই জায়গাগুলো থেকে আসলে জনগণ কি পরিষ্কার বার্তাটা পাচ্ছে, মানে অবস্থানটা যে একাই তারা আন্দোলনে আছে বা নির্বাচনে চাচ্ছে, আবার বলছে যে মানে যৌথ সরকার গঠন হবে বা জাতীয় সরকার গঠন করা হবে, এই জায়গাগুলো কি পরিষ্কার করে কিছু বোঝা যাচ্ছে কিনা, আপনার কি মনে হয়? আমি একটু আগেও বলেছি যে আন্দোলনকারী যে সমস্ত শক্তিগুলো বাংলাদেশে বিদ্যমান, তাদের মধ্যে নীতিগত কোনো বিরোধ নাই। রাজনৈতিক ময়দানে বক্তব্য দিতে গিয়ে নীতিগত বিরোধটা কি হাসিনার প্রশ্নে বা ফ্যাসিস্টের প্রশ্নে নাই, নাকি অন্য সব? ফ্যাসিস্টের প্রশ্নেও নীতিগত বিরোধ নাই, নির্বাচন অনুষ্ঠিত করার প্রশ্নেও বিরোধ নাই। কেন নয় আমি বলি, বাংলাদেশের রাজনৈতিক কালচারটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আমরা যখন অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে যেতাম বা পল্টন ময়দানে দাঁড়িয়ে যাই, বক্তব্য অনেকেই অনেক রকম দেয়। উনি যেহেতু একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যদি একবার সব রাজনৈতিক দলকে এক টেবিলে বসান, ওই জায়গা কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে এবং আসল কথাটা চলে আসবে। আমরা কি হয়েছে জানেন, আমরা যখন আলাদা আলাদা কথা বলি তখন অনেক অ্যাডিশনাল কথা বলি, অতিরিক্ত কথা বলি, কিন্তু আমরা যখন সম্মিলিতভাবে বসি তখন কিন্তু আসলে বাস্তবতাটা অনেকটাই বেরিয়ে আসে। আর এখন সেটা বেরিয়ে আসা সম্ভবও। এখানে যে প্রচারটা দেয়া হয় সামান্য 2-1টা কথা টথা নিয়ে, কেন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল অনেক সময় রাশেদ খান মেনন তাকে সমালোচনা করেছে না, তার এমপি মন্ত্রীরা করেছে না, তখন কিন্তু এই প্রশ্নগুলো আসেনি, কিন্তু মিডিয়া তো ওইভাবে আসেনি যে আওয়ামী লীগের ভিতরে বিদ্রোহ হচ্ছে। জামাত একটি আলাদা রাজনৈতিক দল, বিএনপি একটি আলাদা রাজনৈতিক দল, গণ অধিকার পরিষদ একটি আলাদা রাজনৈতিক দল, তারপরে জুনায়েদ সাকি সাহেবের গণসংহতি পরিষদ একটি আলাদা রাজনৈতিক দল, মাহমুদুর রহমান মান্না সাহেবের একটি দল, আসম আব্দুর রব সাহেবের, তিনি একজন প্রবীণ নেতা, জাতীয় সব কিছু ডিফারেন্স তো থাকতেই পারে। কিছু ডিফারেন্স না থাকলে কি বিএনপি যা বলবে সবাই ইয়েস বলবে? আমরা কি আওয়ামী লীগ নাকি যে আমি যা বলবো আর সবাই ইয়েস বলবে? কিছু ঐক্যমত থাকবে, অল্প কিছু অনেককেও থাকতে পারে। কিন্তু যখন উনি যেটা বললেন যে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যখন ওনাদেরকে নিয়ে বসবেন একটা জায়গায় এসেই যাবে।
আর যেটা বলেছেন যে ভোটারের কথা, এটাও ঠিক। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আজ থেকে কত 2 বছর বা আর একটু বেশি হতে পারে, তখনই আমরা বলছিলাম যে প্রায় 30 লক্ষ ইয়াং ভোটার আমাদের করার প্রয়োজন রয়েছে। এটা তো হতেই থাকবে একের পর এক। যেদিন ভোট হবে পরের দিন দেখবেন যে আরো 2-4 লক্ষ লোকের বয়স। আমরা আবার আলোচনায় আসব। আপনারা দেখছেন টেবিল টক, সঙ্গে আছে আমি কাজল রশিদ শাহীন। আমাদের আজকের বিষয় নির্বাচনী রোডম্যাপ। আমরা এখন কথা শুনবো মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। মজুমদার ভাই, আমরা যে আলোচনাটা করছিলাম যে এই নির্বাচনের প্রসঙ্গে আবার আরও একটা বিষয় সামনে আছে যে আসলে আগে স্থানীয় নির্বাচন হবে নাকি হচ্ছে আগে সংসদ নির্বাচন, এইটা নিয়েও একটা মানে ধরেন বিতর্ক বা মানুষের ভিতরে প্রশ্ন রয়েছে। আপনারা কি মনে করছেন যে আসলে এটা কি রাজনৈতিক দলদের উপরেই ছেড়ে দেওয়া হচ্ছে নাকি আপনাদের নিজেদের কোনো রোডম্যাপ আছে? আমরা মনে করছি যে স্থানীয় সরকার নির্বাচন হওয়া প্রয়োজন। জি, কারণ আমাদের স্থানীয় সরকারগুলোতে এখন জনপ্রতিনিধিরা না থাকায় বা অনেক জায়গাতে যারা জনপ্রতিনিধি হিসাবে তথাকথিত জনপ্রতিনিধি বলবো, কারণ তারাও নির্বাচিত হয়েছে বিতর্কিতভাবে, পালিয়ে যাওয়াতে স্থানীয় সরকারগুলোতে আসলে কোনো প্রতিনিধি নেই, ইউনিয়ন পরিষদ বাদে। তো এর ফলে আসলে সার্ভিসটা খুব ব্যাহত হচ্ছে। মানুষের যে সেবা পাওয়ার অধিকার বলেন বা সেবা পাওয়ার যে প্রয়োজন সেটা ব্যাহত হচ্ছে। তো স্থানীয় সরকার নির্বাচন হওয়াটা জরুরি। এই মুহূর্তে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি না থাকায় এমনিতেই ধরেন আমলাতন্ত্র নিয়ে সরকারের একটা সমস্যা আপনারা দেখেছেন, সবাই জানেন, এবং আরও বেশি আমলা নির্ভর হয়ে যেতে হচ্ছে সরকারকে। কারণ আসলে তাহলে জনপ্রতিনিধি না থাকলে তো আমলাদেরকে দিয়ে কাজ করাতে হচ্ছে, তো ইত্যাদি বাস্তবতার প্রেক্ষিতে সরকার মনে করছে যে স্থানীয় সরকার নির্বাচনটা প্রয়োজন। এবং কিছু মৌলিক প্রস্তুতি তো আসলে জাতীয় নির্বাচন বলেন আর স্থানীয় নির্বাচন বলেন একই। যেমন উদাহরণ হিসেবে বলতে পারে ভোটার তালিকা, ভোটার যারা জাতীয় নির্বাচনে যারা ভোটার, স্থানীয় নির্বাচনে তারাই ভোটার। তো এই জন্যই সরকারের পক্ষ থেকে বা মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে দুটো নির্বাচনের প্রস্তুতি পাশাপাশি চলছে। এখন কোনটা আগে হবে কোনটা পরে হবে এটা যদিও রাজনৈতিক দলগুলোর বিষয় না, এইবার না, এই কারণে যে আপনার এইবার স্থানীয় সরকার নির্বাচন অরাজনৈতিকভাবে হবে এরকমই একটা প্রতীকের বাইরে জেনারেল কনসেনসাস আছে। যেহেতু রাজনৈতিক দলগুলো এখানে সরাসরি অংশগ্রহণ করবে না, তো রাজনৈতিক দলগুলো কিভাবে এটাকে ব্যাখ্যা করবে সেটা তাদের বিষয়, কিন্তু আসলে এখানে সরাসরি রাজনীতির কোনো সম্পর্ক নেই। তো সরকার যেটাকে উপযুক্ত মনে করবে সেটাই করবে। তবে এক্ষেত্রে সরকার রাজনৈতিক দলগুলোর মতামত অবশ্যই চাইবে, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রাজনৈতিক দলগুলোই আসলে মানুষের কাছে যায়, মানুষকে সেবা দেওয়ার কাজটাও তারা করে। এই নিয়েও তো ধরেন আবার একটা মানে পক্ষ বিপক্ষের অবস্থানও তৈরি হয়ে গেছে। একটা গণতান্ত্রিক দেশে তো পক্ষ বিপক্ষ থাকবেই, পক্ষ বিপক্ষ না থাকলে তো এটা বাকশাল 3 হয়ে যাবে। তো আমরা তো সেরকম কোনো অবস্থা চাই না। আমরা চাই যে প্রত্যেকে তার মতের কথাটা বলুক, প্রত্যেকে তার চাওয়া পাওয়াটার কথা বলুক, প্রত্যেকের কিছু রাজনৈতিক সুবিধা অসুবিধাও আছে। কিন্তু এই জয়ন্তদা একটু আগে যেটা বলেছেন যে যদি একটা টেবিলে বসা হয় তাহলে যেটুকু মত পার্থক্য আছে এটা হয়তো গুছে যাবে। এটা গুছে গেলে তখন একটা সবার সম্মিলিত সিদ্ধান্তেই আসলে কাজটা এগিয়ে নেওয়া যাবে। জয়ন্তদা, আপনার কাছে এই একই প্রশ্ন আমাদের, যে আসলে আপনারা কি মনে করছেন বা আপনি কি মনে করেন যে স্থানীয় নির্বাচন এবং মানে ধরেন জাতীয় নির্বাচন এই দুইয়ের ভিতরে আগে কোনটা হওয়া উচিত? যদিও ছাত্রদের পক্ষ থেকে মানে একটা প্রকাশ্য অবস্থান ইতিমধ্যে আমরা দেখেছি যে তারা মনে করছে যে আগে আসলে স্থানীয় নির্বাচন হওয়া উচিত, কিন্তু বিএনপির পক্ষ থেকেও বলা হচ্ছে যে জাতীয় নির্বাচন আগে। এই জায়গাটাতে আসলে কি মনে হচ্ছে? আসলে এই জিনিসটা আমাদেরকে গভীরভাবে ভাবতে হবে। সেই ভাবনাটা হচ্ছে এই যে একটা দেশে যদি দীর্ঘদিন অনির্বাচিত সরকার থাকে তাহলে কিন্তু দেশে যদি পার্লামেন্ট না থাকে দীর্ঘদিন তাহলে অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয় দেশীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে। এই কারণে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং আমি সেই দলের একজন কর্মী হিসেবে মনে করি যে স্থানীয় সরকার প্রশাসন তো আমাদের অবশ্যই প্রয়োজন না, এটা তো অস্বীকার করা যাবে না। কিন্তু দেশটা তো চলে পার্লামেন্ট দ্বারা, আমরা যেহেতু সংসদীয় ব্যবস্থার মধ্যে অনেক দিন ধরে আছি এবং এমনকি রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায়ও যদি থাকি তবুও কিন্তু পার্লামেন্টের প্রয়োজন হয়। আইন কানুন পাশ করার ব্যাপার আছে, বিভিন্ন ব্যাপার তো আছেই। তো এই জন্য আমি যেটা মনে করি যে যখনই একটি সরকারের পতন হয় এবং একটি অন্তর্বর্তী সরকার বলি বা তত্ত্বাবধায়ক সরকার বলি
আমরা যাই বলি না কেন, এই সরকারটা কিন্তু ফ্যাসিবাদী সরকারও না, সামরিক সরকারও না। জি জি হ্যাঁ, এই সরকারের একটা কিন্তু কি বলবো যে জনগণের সমর্থন এবং ডেমোক্রেটিক ক্যারেক্টার নিয়েই কিন্তু এই সরকারটা আসছে একটা আন্দোলনের ফসল হিসেবে। এই জন্য আপনাকে আগে মেন জায়গায় হাত দিতে হবে, সেটা হচ্ছে কি জাতীয় সংসদ নির্বাচন। আর একটা কথা, আপনি যদি স্থানীয় নির্বাচন করতে চান, ইউনিয়ন পরিষদ করবেন, অনেক ইউনিয়ন পরিষদ, পৌরসভা আছে, উপজেলা আছে, সিটি কর্পোরেশন আছে, জেলা পরিষদ আছে, জেলা পরিষদ আছে। আমি যদি জেলা পরিষদকে ফেলেও রাখি, এগুলো কিন্তু অনেক সময়ের ব্যাপার। যত সময় যেতে থাকবে ততদিন কিন্তু, আমি একেবারে সাদা চোখে বলতে চাই, মানুষ বলবে যে ডাল মে কুছ কালা হয়। তাহলে কি এই সরকার দীর্ঘদিন ক্ষমতায় বসে থাকতে চান অনির্বাচিত অবস্থায়? ছাত্ররা বলুক আর অভিভাবক বলুক, সবার প্রতি সম্মান করেই বলছি, কাদের বক্তব্য সঠিক হবে একটা জাতীয় নির্বাচন হলে, যদি মনে করে যে এনাদের বক্তব্য, এই দলের বক্তব্য সঠিক, আমাদের কাছে মনে হয়েছে তারা এটা চায়, তাদেরকে ভোট দিক। হ্যাঁ, সেখানে স্থানীয় নির্বাচনগুলো যাতে ওই যে ভোট ডাকাতি না হতে পারে, তার জন্য উনি যেটা বলেছেন, একটা ন্যূনতম আইন কানুন যেগুলি দুর্বলতা আছে বা ফাঁক ফোকর আছে, সেগুলো আমাদের মনে হয় করা প্রয়োজন। এবং সেটা করতে যে খুব বেশি সময় লাগবে তা না। দেখেন, আপনার 111-এর সময় টোটাল ভোটারটা কিন্তু ওরা একবারে করেছে, ডাটা বেস করেছে, এটা করেছে, ওটা করেছে। তা তো 2 বছরের বেশি তো লাগেও নি, সব কিছু মিলেও কিন্তু। হ্যাঁ, তাহলে 6 মাস প্লাস মাইনাস যাই বলি, অনেক কিছুই করা সম্ভব, অনেক কিছুই করা সম্ভব। এবং জাতীয় সংসদ নির্বাচন হলে তখন আমার কাছে কথা হচ্ছে, একটা অন্তর্বর্তী সরকার, তাকে একটা স্থানীয় সরকার নির্বাচন করবেন, সব দায়িত্ব ওনার কাঁধে নেওয়াটাও আমার মনে হয় এটা সমীচীন হবে না। কারণ এই জাতীয় সরকার যদি সব দায়িত্ব পালন করতে গিয়ে একবার ব্যর্থ হয়, তাহলে ভবিষ্যতে এই যে আমরা একটা কথা বলতে এতদিন বলেছি যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, যেটা প্রকৃত নিরপেক্ষ সরকার, তাদের আন্ডারে ভালো ভোট হয় বা তাদের মানসিকতাটা ভালো থাকে, এই চিন্তাধারা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। অতএব আমি মনে করি যত ফেয়ারলি এবং যত দ্রুত সম্ভব, যতটুকুন না করলে না করে, সেখানে আমার মনে হয় ওই নির্বাচন দিয়ে দেওয়ার দরকার। এবং আমি বলি, ভাই এখানে আছেন, উনি সরকারের সাথে জড়িত আছেন, দেখেন প্রশাসনে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় বিগত সরকারের নিয়োগ দেওয়া মানুষগুলো আছে। শুধু নিয়োগ দেওয়া মানুষ না, দলীয় দৃষ্টিকোণ থেকে তাদেরকে ডিএনএ টেস্ট করে আপনার সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। তো দেশে কি অফিসার বা কর্মকর্তাদের এত অভাব পড়ছে যে তাদের সরানো যায় না? সরাতে হবে। আমি বলছি না কারো চাকরি খেয়ে ফেলতে হবে, আমি বলছি না বিনা বিচারে কাউকে ফায়ারিং স্কোয়াডে মেরে ফেলতে হবে। বিচারের মুখোমুখি হলে কেউ হবে, কেউ দুর্নীতি করলে সেখান থেকে কিন্তু সরাতে হবে। এই যে নির্বাচনী কর্মকাণ্ড, দেখেন প্রত্যেকটা ইউনিয়নে যে নতুন ভোটার সংগ্রহ করা, এই ভোটার কারা সংগ্রহ করবে, এই তালিকাগুলোও কিন্তু বিগত সরকারের আমলে তারা কিন্তু এগুলো করেছে, হয়তো বা আছে কিন্তু অনেক। বর্তমানে সে করছে কিনা, বর্তমান তো অতদূর কাজে হাতও দিতে পারে নাই। সেইগুলো কিন্তু সরায় ফেলতে হবে, বাদ ইজ বাদ, একেবারে ক্লিন করেন, ক্লিন করে এবার মোমবাতি ধরান, এবার আপনি সুগন্ধযুক্ত কিছু সেখানে একটা ছড়ায় দেন, দিয়ে শুরু করতে হবে। তো আমরা করব করে বসে থাকলে তো হচ্ছে না। আজকে পুলিশ দেখেন, আমি তো ধরেন একজন একেবারেই সাধারণ মানুষ এবং সেইভাবে চলাফেরা করে, এই যে ওরা একটা অশান্তি সৃষ্টি করে গেছে এই সাবেক অবৈধ প্রধানমন্ত্রী, অন্তত আমার ভাষায় আমি বলতে চাই, এই যে ইঞ্জিনের রিক্সা, উনি বলে দিলেন যে সমস্ত ঢাকা শহরে ইঞ্জিনের রিক্সা চলবে কয়েকটা বাদে। ওনার তো এত জায়গায় যাওয়া লাগেনি। এই ইঞ্জিনের রিক্সার জন্য কিন্তু মানুষই চলতে পারে না, অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষের জীবন হুমকির মুখে পড়ে গেছে। কোনটা আপনার কাছে আবার আসবো, একটু মজুমদার ভাইয়ের কাছে যাই। যে এই যে ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের তো 5 মাস পেরিয়ে গেল, হ্যাঁ, আমরা নির্বাচন নিয়ে, সংস্কার নিয়ে কথা বলছি, কিন্তু ধরেন জনগণের ভিতরে যে প্রত্যাশা ছিল এই সরকারের কাছে, বিশেষ করে দ্রব্যমূল্য বা অন্যান্য সব বিষয়গুলো, আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, মানে ধরেন মনে করছিল যে তারা একটা ন্যায্যতার ভিতরে যাবে খুব দ্রুতই এবং তাদের একটা নিশ্চয়তা তৈরি হবে, কিন্তু সেই জায়গাটাই কেমন পারফরমেন্স আপনার কাছে কি মনে হয়? আপনি দেখেন, একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে শতভাগ প্রত্যাশা পূরণ করা তো যে কোনো সরকারের পক্ষে কঠিন না। শতভাগ না, ধরেন মোটা দাগেও যদি আমরা মনে করি, মোটা দাগে আমি মনে করি যে সরকার যথেষ্ট আন্তরিকভাবে চেষ্টা করছে এবং অনেক ক্ষেত্রে সফল হয়েছে। এটা কেন বলছি, আপনি আমাদের প্রথম কথা হচ্ছে, আমাদের সরকারের কাছে প্রত্যাশা হচ্ছে আকাশচুম্বী।
কারণ দীর্ঘদিন আসলে সুশাসন না থাকায় দেশের মানুষের মধ্যে আকাঙ্ক্ষাটা এমন জায়গায় গিয়েছে যে নতুন একটা সরকার, এই অন্তর্বর্তী সরকার এসে একেবারে রাতারাতি সব কিছু পরিবর্তন করে ফেলবে। এটা হয়তো সম্ভব না, তবে পরিবর্তনের ধারাটা সূচিত হয়েছে, এটা হচ্ছে একটা বড় জিনিস। আর একটা বড় বিষয় হচ্ছে মানুষের যে অধিকার, মানুষের অধিকারটাকে তাকে ফিরিয়ে দেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টাটা আছে বলেই কিন্তু আসলে ওই যে জয়ন্তদা একটু আগে বলছিলেন যে সবাই দাবি দাওয়া নিয়ে আসছে, মানুষের দাবি দেওয়ার কথা তারা বলতে পারছে। আপনার সংবাদ মাধ্যমে স্বাধীনতা যতটাই পারে সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে, এটা সংবাদ মাধ্যমের স্বাধীনতাটা নিশ্চিত করা। তো এই মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার একটা বিষয় আছে। তারপরে অর্থনীতি, আপনার এই যুক্তিগুলো সবই ঠিক আছে। একটা আমি বলি যে ধরেন আবার পাশাপাশি আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে ধরেন মানে কয়েকজন সম্পাদকের যে সাক্ষাৎকারে যেটা দেখলাম, এবং ধরেন ঢাকা শহরেরই মানে আমরা যদি জ্যামের কথাও বলি, সেই জায়গাটাও তো কিন্তু দৃশ্যত কোনো উন্নয়ন হয়নি, বা ধরেন কিছু কিছু ব্যাপার আছে যে শুধু ডিসিশন নেওয়ার জায়গায়, সেইখানে প্রধান উপদেষ্টা যেভাবে কথা বলে তাতে ধরেন উনি আবার স্বীকারও করেন যে মানে উনি পেরে উঠছেন না বা ওনার ইচ্ছা আছে কিন্তু সেভাবে বাস্তবায়ন হচ্ছে না। কিন্তু এইসব জায়গাগুলোতে তো একটু কঠোর হওয়ারও দরকার। মানে জনগণ তো সেই জায়গাগুলো মানে ধরেন মানে শুধু এক্সকিউজ শুনতে চায় না, অ্যাকশনও চায় জনগণ। এই অ্যাকশন যে কিছু হচ্ছে না এরকম বলাটা বোধহয় ঠিক না, এটা একতরফা আমরা বলছি না সেটা, কিন্তু ধরেন যে বাস্তবতা। আবার ধরেন এই যে এই সময়ে এসে অন্তর্বর্তীকালীন সরকার ভ্যাটের মতো একটা জায়গায় গিয়ে যে এটা করলো, সেইটা মানে ধরেন বা অন্যান্য বিষয়গুলোতেও সরকার আরেকটু আন্তরিক হতে পারতো কিনা। সরকার কিন্তু আপনার নিত্য প্রয়োজনীয় পণ্যে ৩,০০০ কোটি টাকা কর ছাড় দিয়েছে। জি। আর ভ্যাট যে পণ্যগুলোতে আরোপ করেছে, জি, এই পণ্যগুলোর মধ্যে একেবারেই নিত্য প্রয়োজনীয় পণ্য এরকম পণ্য কিন্তু নেই। যে পণ্যগুলো আছে এই পণ্যগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাইরে সরকার চেষ্টা করেছে যাতে মানুষের কথা ধরেন ওই যে আপনি যদি এখন আর্গুমেন্ট করতে যান তাহলে আমরা সারা রাত ধরে আর্গুমেন্ট করতে পারবো, আমার তাতে কোনো অসুবিধা নাই। আপনাকে আপনার আর্গুমেন্টটা আগে প্লেস করতে হবে, আপনি কি বলতে চাচ্ছেন। আমার ধারণা আপনি নিজে পরিষ্কার না। আপনি যদি পরিষ্কার করে বলতে পারেন যে কোথায় ভ্যাট আরোপ করার ফলে, যেরকম ধরেন আপনি শিল্প কারখানায় যে গ্যাসের মূল্য বৃদ্ধির জায়গায়, এবং শিল্প মানে ব্যবসায়ীদের পক্ষ থেকে কিন্তু তারা বলছে এরকম যে যখন বলা হচ্ছে যে গ্যাসের দাম বাড়লে এর কোনো প্রভাব মানে শিল্প উৎপাদনেও হবে না, তখন কিন্তু একজন মানে প্রধান মানে ব্যবসায়ী কিন্তু বলছে যে তাহলে ব্যবসাটা ওনারা পরিচালনা করে দেখান। ওনারা সবসময় এটা বলছেন, কিন্তু আপনার শিল্প কারখানায় গ্যাসের ভর্তুকি মূল্য দিয়ে যদি গ্যাস সরবরাহ করতে হয়, শিল্প কারখানায় তো ব্যবসায়ীদেরকে সরকার কেন ভর্তুকি দেবে? জনগণের টাকা কেন ব্যবসায়ীদেরকে দেবে? ব্যবসায়ীরা ন্যায্য মূল্যে গ্যাস কিনবে। সরকারের মূল লক্ষ্য প্রথমত হচ্ছে জনগণের কল্যাণ করা। জনগণের কল্যাণ করতে গিয়ে এখন যদি জনগণের ট্যাক্সের টাকায় গ্যাসে ভর্তুকি দিয়ে শিল্প মালিকদেরকে দিতে হয়, তাহলে তো সেটাও একটা অসুবিধা। এই দিক থেকেও আপনার এই বিষয়টাও বিবেচনা করতে হবে। আর যদি আপনি বলেন যে ভ্যাট ট্যাক্সের কথা, ভ্যাট ট্যাক্সের কোন কোন পণ্যগুলোতে ভ্যাট ট্যাক্স বাড়ানো হয়েছে? আপনি মোবাইল ফোনে কথা বলার জন্য ভ্যাট বাড়ানো হয়েছে কত পার্সেন্ট? 3%। তাতে করে আপনি আগে 100 টাকায় যদি 54 টাকা ট্যাক্স দিতেন, সেখান থেকে মাত্র 2 টাকা বেশি ট্যাক্স বেড়েছে। আপনার কোন ওষুধের ক্ষেত্রে ভ্যাট বাড়ানো হয়েছে? ওষুধের ক্ষেত্রে ভ্যাট বাড়ানো হয়েছে 0.6%। আচ্ছা, আমি বলছি ওষুধের কথা বললেন, ওষুধের ভেতরে ভেতরে কি পরিমাণ দাম বাড়ছে এটা আপনার অবহিত কিনা? আমার অবশ্যই অবহিত। আমি কিন্তু সেখানে দেখেন যে ওষুধের দাম আগে আমাকে যদি কথা না বলে আপনি বলেন, তাহলে আপনি বলতে থাকেন। না, আমি আপনাকে বাস্তবতাটা বলছি। না, আপনি আমাকে কথা বলতে দিবেন। আর যদি বলতে না দেন তাহলে আপনি বলতে থাকেন, আমি চুপচাপ শুনি, আমার কোনো অসুবিধা নেই। না, আমরা এটার উত্তর জানতে চাচ্ছি তো আপনার কাছে। উত্তর তো দিতে দিচ্ছেন না। বলেন, আপনাকে আগে উত্তর দিতে হবে। আমি বলছি ওষুধের ক্ষেত্রে 0.6% মানে ভ্যাট বাড়ানো হয়েছে, তাতে ওষুধের দামে হেরফের হওয়ার কোনো সুযোগ নেই। তার বড় কারণ হচ্ছে ওষুধের দামটা নির্ধারণ করে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ভ্যাট বাড়া কমার সাথে ওষুধের দামের হেরফের হওয়ার কোনো কারণ নেই। এখন কোনো ব্যবসায়ী যদি ওষুধের দাম কৃত্রিমভাবে বাড়ায়, তাহলে ওষুধ প্রশাসন অবশ্যই সেটা দেখবে। কারণ কোনো ব্যবসায়ীর বা কোনো ফার্মাসির ওষুধের দাম বাড়ানোর কোনো আইনগতভাবে কোনো সুযোগ নেই। এটা সরাসরি এটা দেখার এখতিয়ার হচ্ছে ওষুধ প্রশাসনের, এবং ওষুধ প্রশাসন প্রত্যেকটা ওষুধের মূল্য আগে থেকে নির্ধারণ করে দিয়েছে। নতুন করে কোনো ওষুধের মূল্য আর নির্ধারণ করা হয়নি। তাহলে এই ভ্যাটের ফলে ওষুধের মূল্যে তো কোনো প্রভাব পড়ার কোনো কারণ নেই। এখন ভ্যাট বাড়ানো হয়েছে আপনার চশমার ফ্রেমে। একজন মানুষ চশমার ফ্রেম তো আর আমরা কথা বলছিলাম
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদারের সঙ্গে। দাদা, আমরা যে জায়গাটা ছিলাম, যে চশমার ফ্রেম নিয়ে আপনি কথা বলছিলেন, ওইখান থেকে একটু শুরু করেন আপনি। আমি বলতে চাচ্ছি যে ভ্যাটের প্রসঙ্গ নিয়ে সরকারকে তো রাষ্ট্র পরিচালনার জন্য অর্থ প্রয়োজন, আর আমাদের যে দেশের যে অর্থনীতিটাকে আগে যে অবস্থায় রেখে গিয়েছে, 42,000 কোটি টাকা রাজস্ব ঘাটতি হয়েছে 6 মাসে, তাহলে এই রাজস্বটা কোত্থেকে আসবে? এটা হয় বিদেশ থেকে ঋণ করতে হবে অথবা জনগণের উপর ট্যাক্স বসাতে হবে। তো এখন আমাদের বিদেশি ঋণের উপর নির্ভরশীলতা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে গিয়েছে, এটা একটা অসহনীয় পর্যায়ে গিয়েছে। তো সরকার মনে করেছে যে যদি নিত্য প্রয়োজনীয় পণ্যের কর ছাড় দিয়ে এমন কিছু পণ্যে যদি করটা একটু বাড়ানো যায়, ভ্যাটের হার বাড়ানো যায়, তাহলে হয়তো বা রাজস্ব আদায়ে সামান্য কিছু উন্নতি হবে। সেটা থেকে সরকার খুব সতর্কভাবে কিছু পণ্যের ভ্যাট বাড়িয়েছে। এর মধ্যে যেমন ভ্রমণ কর আছে, ভ্রমণ কর বাড়ানো হয়েছে। বিমান যাতায়াতে অভ্যন্তরীণ ক্ষেত্রে 200 টাকা কর বাড়ানো হয়েছে। বাংলাদেশের বিমানে কারা যাতায়াত করে? নিশ্চয়ই উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত শ্রেণী। তো তাদের কাছ থেকে কি সরকার 200 টাকা বাড়তি কর চাইতে পারে না? দেশ পরিচালনার জন্য তো প্রথমে দেশের মানুষের কাছেই সরকার যাবে। সার্কভুক্ত দেশগুলোর ক্ষেত্রে 500 টাকা ভ্রমণ কর বাড়ানো হয়েছে। এটা কি সার্কভুক্ত দেশে যারা ভ্রমণ করে তারা তাদের যে ভ্রমণের যে ব্যয়, সেই ব্যয়ের সাথে 500 টাকা যদি সরকারকে অতিরিক্ত কর দেয়, তাহলে কি এটা তাদের উপর অনেক বড় বোঝা হয়ে হিসেবে আসে? আমি সেই জায়গাটাতে আসছি। তারপরে মোবাইল ফোনে কথা বলার ক্ষেত্রে ভ্যাট বাড়ানো হয়েছে মাত্র 3%। তো এইরকম যেখানে যেখানে ভ্যাট বাড়ালে মানুষের ডেইলি লাইফ এফেক্টেড হতে পারে, সেখানে কিন্তু খুব সতর্কভাবে ভ্যাটটা বাড়ানো হয়েছে। আর যেই পণ্যগুলো মানুষের একেবারে প্রতিদিনের প্রয়োজনীয়তা নয়, কিন্তু মানুষ কিনে যখন তার অন অ্যান্ড অফ কিনে, সেখানে কিছু ভ্যাট আরোপ করা হয়েছে। এইভাবে ভ্যাট আরোপ করে কিন্তু সরকারের রাজস্ব আয় এস্টিমেট করে দেখা গেছে মাত্র 12,000 কোটি টাকা বাড়বে। এর মধ্যেই কিন্তু সরকার নিত্য প্রয়োজনীয় পণ্যে তেল, ডিম বা আরও অন্যান্য যে প্রয়োজনীয় পণ্যগুলো আছে সেখানে 3,000 কোটি টাকা কর ছাড় দিয়েছে। তো কর ছাড় দেওয়ার ফলে সরকারের যে বাড়তি যে রাজস্বটা আসবে বলে মনে করা হচ্ছে, এটা যে খুব বেশি অর্থনীতিতে অনেক বড় ইফেক্ট ফেলবে তা না, কিন্তু কিছুটা তো সরকার পরিচালনায় সহায়তা করবে। এখন এর আগে আমাদের আগের সরকার একটা বিশাল ঘাটতি বাজেট দিয়ে গিয়েছে, যেখানে রাজস্ব আয়ের জন্য কোনো পথ সুগম রাখা হয় নাই, কিন্তু ব্যয়ের অনেকগুলো খাত তৈরি করা হয়েছে অপ্রয়োজনীয় এবং ক্ষেত্র বিশেষে তাদের দুর্নীতির কারণে। আপনি জানেন যে যেখানে ব্যয়টা হওয়ার কথা ছিল 1 টাকা, সেখানে ক্ষেত্র বিশেষে ব্যয়টা 3 টাকা 4 টাকা ব্যয় করে রাখা হয়েছে, 2 গুণ 3 গুণ করে ব্যয়টা বাড়ানো হয়েছে তাদের দুর্নীতির কারণে। তো এখন এই যে একসাথে সরকার কাজ করছে, যে এই ব্যয় প্রকল্পগুলো রিভিউ করা হচ্ছে, রিভিউ করে একদিকে ব্যয় কমানোর চেষ্টা করা হচ্ছে, আরেকদিকে কিছু কিছু ক্ষেত্রে জনগণের উপর, জনগণের যাতে কষ্ট না হয় সেটা চিন্তা করে অত্যন্ত সুচিন্তিতভাবে কিছু কিছু ক্ষেত্রে কর ভ্যাট আরোপ করা হয়েছে, করে অর্থনীতিটিকে চালিয়ে নেওয়ার জন্য সরকার চেষ্টা করছে। বিধ্বস্ত একটা অর্থনীতি সরকার পেয়েছে, এই অর্থনীতিকে পুনর্গঠনের দায়িত্ব কিন্তু সরকারকে আপনারা দিয়েছেন। ঢাকার রাস্তার যানজট যেমন এই সরকারকে ঠিক করতে হচ্ছে, অর্থনীতিকে পুনর্গঠন করতে হচ্ছে, নির্বাচনের জন্য সংস্কারও করতে হচ্ছে। একটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য দায়িত্বগুলো অনেক বেশি, কিন্তু সরকার আন্তরিকভাবে এই দায়িত্ব পালন করছে। ক্ষেত্র বিশেষে হ্যাঁ, আপনার যেভাবে মানুষের এক্সপেকটেশন, আমি শুরুতেও বলেছি যে মানুষের এক্সপেকটেশন যেই লেভেলে এই সরকারের উপর, রাজনৈতিক সরকারের উপর কিন্তু মানুষের এত এক্সপেকটেশন থাকে না যেটা এই সরকারের উপর আছে। এখন এই এক্সপেকটেশন ম্যানেজ করতে গিয়ে কিছু কিছু জায়গায় কিছু অসুবিধা হচ্ছে, কিন্তু তারপরেও আমি বলবো গত 5 মাসে সরকার যেভাবে কাজ করেছে তাতে সরকার যথেষ্ট সফল। আরেকটা বিষয় আপনাদেরকে একটু বিবেচনায় রাখার, আপনার মাধ্যমে দেশের মানুষকেও বিবেচনায় রাখার অনুরোধ করছি। সরকার যে অবস্থায় দেশটাকে পেয়েছে বা যে অবস্থায় দায়িত্ব গ্রহণ করেছে, তখন কিন্তু দেশটা মোটামুটি বিধ্বস্ত অবস্থায় আছে। 3 দিন দেশে তো সরকার ছিল না, এটা আমরা অনেকবারই বলেছি। তো এরকম বিধ্বস্ত অবস্থা থেকে সরকারের দেশের অনেক কিছুই কিন্তু আসলে পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। তো এরকম পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যখন একটা সরকার যায়, তখন তাকেও তো আসলে কিছুটা ছাড় দিতে হয়। আপনার কাছে আবার আসবো আমরা। হ্যাঁ, একটু কুণ্ডুদার কাছ থেকে ফিরে আসি। কুণ্ডুদা, আমাদের মজুমদার ভাই যেভাবে বলছিলেন যে জনগণের প্রত্যাশা এবং মানে ভ্যাট বলেন বা অন্যান্য ক্ষেত্রেও যে ওনার একটা যথেষ্ট যুক্তি রয়েছে, এখন এই জায়গাগুলোকে আপনারা কিভাবে দেখেন যে মানে আসলেই কি জনগণের জন্য কিছুটা হলেও মানে চাপের হয়ে যাচ্ছে কিনা এই মুহূর্তে? এবং ধরেন কুণ্ডুদা যেভাবে বলছিলেন, তাতে আবার পেপার পত্রিকারও যে ভাষ্য বা অন্যান্য জায়গার ভাষ্য, সেই জায়গায় দুয়ের মধ্যে একটা তফাৎ আছে। সেই জায়গাগুলোকে আমরা আসলে আপনি কিভাবে দেখছেন? দেখেন, আমি কিন্তু আগেই বলেছি জি জি যে প্রেক্ষাপটে এই সরকার এসেছে এবং যে ধরনের সরকার
বিশেষ করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তিত্ব যিনি বাংলাদেশের গর্ব, ডক্টর মোহাম্মদ ইউনূস। এই জাতীয় সরকারকে চেষ্টা করতে হবে যতটা বিতর্কের মধ্যে না যাওয়া যায়। অনেক সেক্টর খুলে নেওয়ার দরকার নাই তো। ভ্যাট বাড়ানো সঠিক নয়, আমি সে বিতর্ক নাও যদি যাই। এখন ওষুধের যে লাগামহীন দাম বৃদ্ধি করে গেছে হাসিনা সরকার, আমার ওই ওষুধের দাম কমায় দেওয়ার দায়িত্ব ডক্টর ইউনূস সরকারের নেওয়া সমীচীন নয়, দাম বাড়ায় দেওয়ার দায়িত্ব সমীচীন নয়। কারণ কি, যখন আপনি এগুলো করতে যাবেন তখন একের পর এক বিতর্ক আসবে এবং এই বিতর্কের ফলে যে চেতনা, 5ই আগস্টের অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আপনি যদি দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকতে চান তখন এগুলো আপনি করতেই পারেন। তখন আপনাকে চারিদিকের সমস্যার সমাধান করতে হবে, কোনোটা বাড়াতে হবে, কোনোটা কমাইতে হবে, বিতর্কও গায়ে জড়াতে হবে এবং তার ফলে ভালো মন্দ যে কোনোটাই হতে পারে। আমি বিতর্ক যদি ভালো কিছুর জন্য হয় তাহলে বিতর্ক হোক, সেই জায়গাটায় ভালো কিছুর জন্য বিতর্ক হলে সেই ভালোটাকে কোনটা দেখা দরকার ছিল? আগে এসে উনি যেটা বলেছেন 3 দিন সরকার ছিল না, এটা তো ঠিক, আসলে 3 দিন তো সরকার ছিল না। এখানে আমাদের রাজনৈতিক দলের কর্মী বা আমাদের ছাত্র সমাজের প্রতিনিধি যারা আন্দোলনে যুক্ত ছিল, আমাদের কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষা করতে বা সমাজে একটা সচেতন পরিবেশ সৃষ্টি করতে কিন্তু অনেক হিমশিম খেতে হয়েছে। তাহলে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়ার দরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির র্যাপিড ডেভেলপ করা। আমরা পুলিশ কিন্তু ফাংশন করে না। আমি বলছি ভাই থানায় আপনার মামলা আসছে, আপনি মামলা নেন। কি আপনি বিএনপির নেতা বলবে না, জামাতের নেতা বলবে না, আর এক দলের নেতা বলবে, তারপরে আপনি মামলা নেবেন কি নেবেন না কেন দরকার? আপনি আপনার স্বাধীনভাবে সিদ্ধান্ত নেন। একজনের তো মামলা করার অধিকার আছে। হ্যাঁ, আপনি যদি বলেন যে মনে করেন যে একটা স্পর্শকাতর মামলা, একেবারেই মিথ্যা মামলা দিয়েছে, সেটা একটু দেরি হতে আমার শেষ হয়ে গেছে। প্রশাসনের কিছু পুনর্বিন্যাস করা, নির্বাচন কমিশনের পুনর্বিন্যাস করা, পুনর্গঠন করা, করে একটি নির্বাচনের দিক যাওয়া। এইবার নির্বাচিত সরকার এসে বাড়াতে হবে, কমাতে হবে, কি করতে হবে, অনেক কঠোর সিদ্ধান্ত নিতে হয়, অনেক জায়গায় সফট সিদ্ধান্ত নিতে হয়। অনেক রাস্তাঘাট পড়ে আছে ভাই। আপনি সংস্কার করতে করতে আপনি ঝিনাইদহ থেকে যশোরের রাস্তায় যান না। এই আওয়ামী লীগ 2-3 বছর আগের থেকে এই রাস্তায় কোনো সংস্কার নেই, 4 লেন করবে, কি করবে, জমি অধিগ্রহণ করছে, টাকা পায় না, পয়সা পায় না, একনেকে সিদ্ধান্ত হয় না, যেটুক ছিল সেটুকু নষ্ট। নতুন আমরা একেবারে শেষের দিকে একটু আমরা মজুমদার ভাইয়ের কাছে যাই। মজুমদার ভাই, আমরা একেবারে শেষের দিকে আমরা জানতে চাচ্ছি যে এই যে 5 মাস আপনার যে অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতাটা আপনি একটু আমাদের সাথে শেয়ার করেন, যে এই সরকারের চেষ্টাটা কতটা ছিল এবং এই চেষ্টায় আপনি নিশ্চয়ই আপনাদের যুক্তিও আছে এবং আমরা যুক্তিকেও সাধুবাদ জানাই, কিন্তু আগামীতে মানে এই চেষ্টাটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন এবং নির্বাচনের এর জায়গাগুলোতে আপনারা কিভাবে দেখছেন? সংক্ষেপে আমরা 2-1টা লাইন শুনে শেষ করব। আমি সরকারের একটা বড় সফলতা আপনারা অনেকে হয়তো দেখছেন কিন্তু বলছেন না, কিন্তু মানে আপনার কাছে আমরা একটু ক্রিটিকও শুনতে চাচ্ছিলাম। আচ্ছা, ঠিক আছে। আমাদের দেশটাকে যেভাবে দুর্নীতির একেবারে সাগরে ডুবিয়ে রাখা হয়েছিল, সেখান থেকে বেরিয়ে এসে একটা সরকার 5 মাস সরকারের সাথে যারা সম্পৃক্ত, তারা নিজেরা দুর্নীতিমুক্ত থেকে দেশটাকে একটা দুর্নীতিমুক্ত পরিবেশে দেশটাকে গড়ার চেষ্টা করছে। আমি সরকারে থেকে দেখেছি, সরকারে যারা আছেন কোন তরফেই কিন্তু তাদের বিরুদ্ধে দুর্নীতির কথাটা ওঠেনি। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু প্রত্যাশার জায়গায় তাদের প্রশ্ন তৈরি হয়েছে। বলছি যে এই সরকারের সাথে যারা যুক্ত হয়েছেন, তারা ব্যক্তিগত জীবনে অনেক ত্যাগ স্বীকার করেই কিন্তু দেশের জন্য কাজ করার জন্য এই সরকারের সাথে যুক্ত হয়েছেন। এখানে কেউ ক্ষমতা লোভী বা ক্ষমতা আঁকড়ে ধরার মতো কেউ নাই। যারা এসেছেন প্রত্যেকেই কাজ করার চেষ্টা করছেন এবং কাজ করতে গিয়ে কেউ হয়তো বেশি সফল হচ্ছেন, কেউ একটু কম সফল হচ্ছেন। কিন্তু আমি এই গত 5 মাসে যদি ব্যক্তিগত অভিজ্ঞতা বলেন, তাহলে বলবো গত 5 মাসে যাদেরকে এই সরকারের সাথে থাকতে দেখেছি, কাজ করতে দেখেছি, তাদের প্রত্যেককে দেখেছি যথেষ্ট আন্তরিক তার নিজ নিজ কাজের ক্ষেত্রে, এবং তারা সবাই পরিবর্তনের চেষ্টা করছে, সমাজে একটা পরিবর্তনের চেষ্টা করছে এবং সেই পরিবর্তনটা অনেক ক্ষেত্রে দৃশ্যমান হবে। জি, আপনাকে ধন্যবাদ। হচ্ছে কুন্ডুদা, আপনি একটু বলেন একেবারে 1 লাইনে যে এই সরকারের মূল্যায়ন আপনাকে যদি করতে বলা হয় তাহলে কি বলবেন? 1 লাইনে আমরা শেষ করব। আসলে দেখেন, এখানে মূল্যায়ন বা অবমূল্যায়নের প্রশ্ন করাটা আমার কাছে একটা বিব্রতকর প্রশ্ন মনে হচ্ছে। আমরা অবমূল্যায়ন করতে চাচ্ছি না, আমরা সবকিছু ইতিবাচক হিসাবে। এটা কিন্তু একটা পরিস্থিতির প্রেক্ষাপটে সরকারটি আসছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে তো সফলতা আছে। আমি মনে করি আরও কিছু কিছু ক্ষেত্রে আরও উদ্যমী হওয়া প্রয়োজন ছিল।
প্রচেষ্টার অভাব আছে, তো আরও উদ্যমী হওয়ার দরকার ছিল। ওই যে আমি আগেই যেটা বলেছি, কম সেক্টর খুলে কিছু কিছু স্পেসিফিক বিষয়গুলোতে নজর দেওয়া প্রয়োজন। জি, প্রিয় দর্শক, সময় শেষ হয়ে গেল টেবিল টকের, আমরা এক্ষুনি বিদায় নেব। আজ আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন জয়ন্ত কুমার কুণ্ডু এবং মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। আমাদের সঙ্গে আরও একজন অতিথির উপস্থিতি হওয়ার কথা ছিলেন, তিনি হচ্ছেন গণ অধিকার পরিষদের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সভাপতি, সাবেক সভাপতি নুরুল হক নূর। উনি অনিবার্য কারণে উপস্থিত হতে পারেননি। আপনাদের সবাইকে টেবিল টকের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা। আপনারা আমাদের সঙ্গে থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।